ছাত্ররা, আজকে আমরা যেখানটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখন তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে আমরা কি বুঝি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে কি হয় না, পরিবাহীটা উত্তপ্ত হয়। এটাকেই আমরা বলছি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখন কেন উত্তপ্ত হয়? আমরা জানি পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহ হয় সেক্ষেত্রে সেখানে একটা ইলেকট্রনের প্রবাহ হয়। এখন ইলেকট্রন যখন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, পরিবাহীর মধ্যে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। তার ফলে কী হবে, তাদের এই গতিশক্তিটা অণুগুলো পেয়ে যায়, তাদের কম্পনজনিত শক্তি বৃদ্ধি পায়। তার ফলে এই যে বর্ধিত গতিশক্তি তাপশক্তিতে পরিণত হয়। এইবার আমরা দেখব এই যে উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা এখানে দেখাচ্ছি যে ধরা যাক একটা পরিবাহীর মধ্যে দিয়ে টি সময় ধরে, পরিবাহীর রোধ হচ্ছে আর, টি সময় ধরে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং উহার দুই প্রান্তের বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, যেটাকে আমরা বলছি ভি। তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে টি সেকেন্ড ধরে যদি কিউ পরিমাণ তড়িৎ যায়, আই ইজ ইকাল টু কিউ বাই টি, তার মানে কিউ ইজ ইকাল টু আই ইন্টু টি। তাহলে কৃতকার্য বা শক্তি কী হবে? দেখো, আমরা আগের দিন বলেছিলাম বিভব ইজ ইকাল টু ডাব্লু বাই কিউ, তাহলে ডাব্লু ইজ ইকাল টু ভি ইন্টু কিউব। তাহলে এখানে লিখলাম ভি ইন্টু কিউব, এবার কিউবের জায়গায় আই ইন্টু টি বসালাম। আবার ওহমের সূত্র অনুসারে ভি ইজ ইকাল টু আই ইন্টু আর, তাহলে আই স্কোয়ার আর টি। এইবার উৎপন্ন তাপ, এটা হলো কার্য। এবার উৎপন্ন তাপ আর কার্যের মধ্যে যে সম্পর্ক ডাব্লু ইজ ইকাল টু জে এইচ, তার মানে এইচ ইজ ইকাল টু তাপ ডাব্লু বাই জে। তাহলে ডাব্লু পেয়েছি আই স্কোয়ার আর টি, আর জে এর মান হচ্ছে 4.2, তাহলে এককটা হবে ক্যালোরি। এসআই পদ্ধতিতে উৎপন্ন তাপের পরিমাণ এইচ ইজ ইকাল টু জে এর মান 1 বলে আই স্কোয়ার আর টি এত জুল। এরপরে আমরা আসছি, এই সূত্রটাকে আমরা তিন রকমভাবে লিখব যে এইচ ভ্যারিজাস আই স্কোয়ার যখন আর এবং টি ধ্রুবক, অর্থাৎ কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। দ্বিতীয়টা একই রকমভাবে এইচ ভ্যারিজাস আর যখন আই এবং টি ধ্রুবক, অর্থাৎ পরিবাহীতে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের সময় যদি ধ্রুবক থাকে বা স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক। 3 নম্বর এইচ ভ্যারিজাস টি যখন আই এবং আর ধ্রুবক, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ এবং তার রোধ যদি স্থির থাকে বা অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বেশি সময় ধরে তড়িৎ প্রবাহিত হলে বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি, আইকে যদি ইন টার্মস অফ ভি লিখি, ওহমের সূত্র অনুসারে ভি বাই আর লিখলে কেটে গিয়ে একটা আর, তাহলে ভি স্কোয়ার বাই আর টি। তাহলে এই দুটো সম্পর্ক আমাদের মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহার। এর ব্যবহার কোথায়? আমরা জানি যে এর ব্যবহার আমরা করেই থাকি বাড়িতে, যে ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, হ্যাঁ, তারপরে ফিউজ তার, এইগুলোর ব্যবহার আছে। ইলেকট্রিক বাল্বে কি আছে না, আমরা জানি ইলেকট্রিক বাল্বের মধ্যে একটা ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি, বর্তমানে উলফ্রেমাইট ধাতু দিয়ে তৈরি হচ্ছে, ওটা হচ্ছে একটা সংকর ধাতু, টাংস্টেন, লোহার, ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি। তাহলে এইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ। তার ফলে কি উচ্চ রোধের জন্য তাপ উৎপন্ন হয়ে আলো বিকিরণ করবে। আচ্ছা, এবার ইলেকট্রিক ইস্ত্রি, হিটার, সেখানেও থাকে ওই রকম একটা নাইক্রোমের তার। নাইক্রোম হচ্ছে একটা সংকর ধাতু, নিকেল, ক্রোমিয়াম, আয়রন দিয়ে তৈরি। এরও বৈশিষ্ট্য হচ্ছে এর গলনাঙ্ক উচ্চ, রোধও উচ্চ। তাহলে এক্ষেত্রে এইগুলোর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে কি হবে, তাপ উৎপন্ন হবে। সেই ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, সেই ব্যবস্থাটাই এখানে করা থাকে। আর ফিউজ তারে কী হয় না, ফিউজ তার হচ্ছে একটা বিশেষ তার এবং সেটা সংকর ধাতুর তৈরি, যে তার মধ্যে টিন আর সীসা থাকে। টিনের
টিন থাকে 25%, সীসা থাকে 75%। এর বৈশিষ্ট্য হচ্ছে এর রোধ উচ্চ কিন্তু গলনাঙ্ক নিম্ন। তার ফলে কোনো কারণে যদি বাড়িতে যে ইলেকট্রিক সার্কিট রয়েছে তার মধ্য দিয়ে কোনো কারণে বেশি তড়িৎ প্রবাহিত হলে কী হবে, ওটা গরম হবে। এর গলনাঙ্ক যেহেতু রোধ উচ্চ বলে গরম হবে, গলনাঙ্ক যেহেতু কম সঙ্গে সঙ্গে গলে যাবে, গলে গিয়ে কী হবে, সার্কিটটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। অর্থাৎ কোথাও যদি শর্ট সার্কিট হয় বা কারো শক লাগে তখন কী হয়, বেশি করে তড়িৎ প্রবাহিত হয় ওই সার্কিটের মধ্য দিয়ে, তার ফলে তখন ওটা অটোমেটিক্যালি কেটে যাবে। কিন্তু দুঃখের বিষয় আমরা যেটা করি, এইরকম সার্কিট কেটে গেলে ফিউজ তার কেটে গেলে আমরা বাড়িতে এমনি একটা সাধারণ তারের একগাছা লাগিয়ে দিই, যাতে ফিউজ তারে কোনো ধর্মই থাকে না, যে কাজটা করার কথা সে কাজটা কিন্তু ওর দ্বারা হয় না। এবার হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা বলতে আমরা কি বুঝি? প্রথমে ক্ষমতা বলতে বুঝি কার্য করার হারকে ক্ষমতা বলে, বা একক সময়ে যে শক্তি ব্যয় হয় সেটা ক্ষমতা। এখন তড়িৎ ক্ষমতা মানে কোনো একটা তড়িৎ যন্ত্র একক সময়ে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতা হচ্ছে ব্যয়িত শক্তি বা কৃতকার্য বাই সময়। অর্থাৎ P is equal to VIT by T, that is V into I। তাহলে এসআই পদ্ধতিতে এই ক্ষমতার আমরা যদি এককগুলো বসাই সেক্ষেত্রে আমরা দেখব ক্ষমতার একক ওয়াট, বিভবের একক ভোল্ট, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। সরি, এইবার আমরা পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, ভিকে আই ইন্টু আর ওহমের সূত্র দিয়ে লিখলাম, তাহলে আই স্কোয়ার আর হলো, এই একটা সম্পর্ক। আবার পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, আইকে আবার ভি বাই আর লিখতে পারি, তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে এলো পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ এইগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সহায়তা করবে। এরপরে আমরা আসছি যে তড়িৎ শক্তির একক। প্রথমে হচ্ছে তড়িৎ শক্তি কি না, আমরা জানি যে শক্তি মানে ক্ষমতা ইন্টু সময়, তাহলে একক হবে ওয়াট ইন্টু ঘন্টা। তাহলে কোনো একটা যন্ত্র কিছু সময় ধরে যদি চলে তার মানে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে তার একটা হিসেব। তাহলে 1 ওয়াট ঘন্টা তড়িৎ শক্তি কতটা না, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চালু থাকে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে তাকে বলবো আমরা 1 ওয়াট ঘন্টা। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে, ওয়াট মানে 1 জুল বাই সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, গুণ করলে হয় 3600 জুল। ঠিক একই রকমভাবে 1 কিলোওয়াট ঘন্টা যেটা হচ্ছে যে 1000 ওয়াট ইন্টু ঘন্টা, 1000 ইন্টু 1 জুল বাই সেকেন্ড, 1 সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড, মানে 3.6 ইন্টু 10⁶ জুল। এই 1 কিলোওয়াট ঘন্টাটাই হচ্ছে আমরা বাড়িতে যে বিদ্যুৎ মাপি তার একক, সেটাকে বলা হয় বিওটি ইউনিট, সংক্ষেপে আমরা ইউনিট বলে থাকি। অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চালু থাকে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে সেটাকেই বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট। আচ্ছা, আমরা এখানে যেটা আলোচনা করব বৈদ্যুতিক বাল্বের রেটিং। যেমন বাল্বের গায়ে লেখা থাকে 220 ভোল্ট 100 ওয়াট বা 220 ভোল্ট 60 ওয়াট। এই কথাগুলোর মানে কি? 220 ভোল্ট 100 ওয়াট মানে হচ্ছে বাল্বটাকে যদি আমি 220 ভোল্ট বিভব পার্থক্যর মধ্যে যুক্ত করি তাহলে বাল্বটা সর্বাধিক উজ্জ্বল অবস্থায় জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। একই রকমভাবে এই ক্ষেত্রেও তাই, খালি এখানে 60 জুল তড়িৎ শক্তি প্রতি সেকেন্ডে ব্যয় করবে। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, ভি হচ্ছে 220, পি যদি 100 হয় তাহলে আর আমরা জানি যে এখান থেকে ভি স্কোয়ার বাই পি বসালে দেখা যাচ্ছে 484 ওহম। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এই একই মানটা 806.6 ওহম। অর্থাৎ যার ওয়াট বেশি তার রোধ কম, যার ওয়াট কম তার রোধ হচ্ছে বেশি। এখান থেকে আমরা দেখতেও পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারেন্টটাও যদি আমরা হিসেব করি, আই ইজ ইকুয়াল টু হয় পি বাই ভি, তাহলে এই ক্ষেত্রে পি আর ভি বসিয়ে দিলে 0.45 অ্যাম্পিয়ার আর এই 0.45 অ্যাম্পিয়ার, আর এই ক্ষেত্রে হচ্ছে দেখো 60 ওয়াটের ক্ষেত্রে 0.27 অ্যাম্পিয়ার। অর্থাৎ যার ওয়াট বেশি তার অ্যাম্পিয়ারও বেশি হচ্ছে, যার ওয়াট কম সে কম অ্যাম্পিয়ার নিচ্ছে। এইবার এইখানে যেটা আমরা আলোচনা করব যে ভাস্টর ল্যাম্প CFL
এলইডি, এর মধ্যে একটা তুলনামূলক আলোচনা। এখন সিএফএল কথাটার পুরো কি অর্থ না কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, আর এলইডি মানে পুরো কথাটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এইবার এই যে এগুলো তুলনা করতে গেলে কতগুলো জিনিস আমাকে বলতে হয়। প্রথম কথাই হচ্ছে দেখো, এই যে এখানে আমি একটা হিসেব লিখেছি যে আলোক প্রবাহর একক হচ্ছে লুমেন। লুমেন মানে কোনো একটা জায়গা থেকে আলো ছড়িয়ে পড়ছে, তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আলোক শক্তি বেরিয়ে আসছে সেটাই হচ্ছে লুমেন। 450 লুমেন যদি হিসেব করি, তাহলে সেই শক্তিটা পেতে গেলে প্রতি সেকেন্ডে, সেই আলোটা পেতে গেলে প্রতি সেকেন্ডে দেখো ভাস্বর ল্যাম্প 40 ওয়াটের দরকার হচ্ছে, সিএফএল এর সেই জায়গায় দেখো খুব কম 9 থেকে 11 ওয়াট লাগছে, আর এলইডি লাগছে 6 থেকে 8 ওয়াট। ঠিক একই রকমভাবে যদি 800 লুমেন আমরা হিসেব করি, সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে 60 ওয়াট যে বাল্বটা জ্বললে যেরকম আলো হচ্ছে, এক্ষেত্রে সিএফএল দেখো 13 থেকে 15 ওয়াটে সেই কাজ হয়ে যাচ্ছে, আর এলইডি আরও কম 9 থেকে 12 ওয়াট। তাহলে এত লুমেন না বুঝি আমরা যদি এইটুকু বুঝি যে আমার 100 ওয়াট বাল্বে যে আলো হচ্ছিল, তাহলে সিএফএল যদি আমরা ইউজ করি 24 থেকে 28 ওয়াটেই সেই আলো পেয়ে যাব, আর এলইডির ক্ষেত্রে 18 থেকে 22 ওয়াট। তার মানে এগুলো দেখা যাচ্ছে অনেক কম ওয়াট, তার ফলে তড়িৎ শক্তির পরিমাণটা খরচাটাও অনেক কম হবে। এছাড়া আমরা জানি যে এই যে ভাস্বর ল্যাম্প, এর বেশিরভাগ আমরা যখন তড়িৎ প্রবাহ করি বেশিরভাগ শক্তিটাই তাপ শক্তিতে পরিণত হয়ে যায়, 2% মাত্র আলোক শক্তিতে পরিণত হয়, এবং এর লাইফ টাইম 1000 আওয়ার্স, মানে এর বেশি বা কম বেশি সামান্য। আর সিএফএল এর ক্ষেত্রে দেখো সেইটা 7 থেকে 9% আমরা আলোক শক্তি পাচ্ছি, আর এর লাইফ টাইম হচ্ছে 10,000 ঘন্টা। আর এলইডির ক্ষেত্রে দেখো প্রায় 14 থেকে 18% আলোক শক্তি এই আমরা এখান থেকে পাবো, আর এরও জীবনকাল বা লাইফ টাইম দেখো 30,000 ঘন্টা। তাহলে আমরা বুঝতেই পারছি যে এইগুলো মানে ভাস্বর ল্যাম্পের তুলনায় এদের মানে যে প্রয়োজনীয়তা বা এদের আমরা যদি হিসেব করি মানে ইকোনমিক্যালি বলি বা যাই বলি, এগুলো অনেক বেশি সাশ্রয় হবে। আচ্ছা, এখানে একটা সমস্যা দিয়ে শুরু করছি। 100 ওয়াট আর 60 ওয়াট দুটো বাল্বকে আমরা যদি শ্রেণী সমবায় আর একবার সমান্তরাল সমবায় যোগ করে তাদেরকে 220 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে যুক্ত করি, তাহলে কোন ক্ষেত্রে কোন বাল্বটা বেশি উজ্জ্বল অবস্থায় জ্বলবে। দেখো আমরা প্রথমে হিসেব করে দেখিয়েছিলাম যে 60 ওয়াট বাল্বের এই যে এখানে রোধ বেশি আর 100 ওয়াট বাল্বের রোধ কম। এইটা মাথায় রাখছি, রেখে দেখো আমি হিসেবটা করছি। এক্ষেত্রে যেহেতু শ্রেণী সমবায় যুক্ত, দুটোর মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এখানে H=I²RT এই সম্পর্কটা নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 60 ওয়াট বাল্বের রোধ বেশি, তাহলে সেক্ষেত্রে 60 ওয়াট বাল্বের উৎপন্ন তাপটা বেশি হবে, তাই এই বাল্বটা বেশি উজ্জ্বল হবে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো দুটোর বিভব এক, সেই জন্য বিভবের সম্পর্কটা নিচ্ছি H=V²/R×T। এখানে দেখা যাচ্ছে যার রোধ কম তার উৎপন্নতা বেশি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে ছিল সমানুপাতিক, এখানে ব্যস্তানুপাতিক। তাহলে 100 ওয়াট বাল্বের রোধ হচ্ছে কম, তাই এখানে উৎপন্ন তাপটাও বেশি হবে। তাহলে এক্ষেত্রে বেশি উজ্জ্বল হবে 100 ওয়াট বাল্বটা।